তো হ্যালো ছাত্রছাত্রী, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে ফার্মাকগনোসি পড়াবো। অ্যাকচুয়ালি আমার হাতের সার্জারি নেক্সট উইকে রয়েছে, সো তার ফলে তোমাদেরকে আজকে একটা ভিডিও করে দিই অবসর সময়। সো আজকে আমাদের ফার্মাকগনোসি টপিকস হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য ড্রাগস, অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন অফ দ্য ক্রুড ড্রাগস। তো আমরা এইটা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করি। একদম মন খোলা রেখে শোনো, পর থেকে পেন খাতা নিয়ে বসে যাও এবং আমার সঙ্গে অল্প অল্প করে লিখতে থাকো। তারপরে তোমার লেখাও রিভাইজ হয়ে যাবে, তোমার কিন্তু পড়াশোনা রিভাইজ হয়ে যাবে এবং ওই লেখাটাও কিন্তু মনে গেঁথে যাবে। তার ফলে কিন্তু কোনো রকম পরীক্ষার সময় কোনো রকম সমস্যা হবে না এবং যে কোনো কমপ্লিট পরীক্ষায় তুমি কিন্তু কনসেপ্টটা কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারবে। সো চলো আজকে আর দেরি না করে আজকে আমরা ফার্মাকগনোসি ক্লাসিফিকেশন অফ দ্য ক্রুড ড্রাগস আমরা আলোচনা করি। সো মাই নেম ইজ বাপ্পা আচারিয়া। তো আমি আজকে তোমাদেরকে বেসিক্যালি ফার্মাকগনোসি ক্লাসিফিকেশন অফ দ্য ক্রুড ড্রাগস পড়াচ্ছি। দেখো, ফার্মাকগনোসি মানে কি? ফার্মাকগনোসি হচ্ছে সেই ধরনের সাবজেক্ট যে সাবজেক্ট প্রধানত ন্যাচারাল ড্রাগস সম্পর্কে আমাদের আইডিয়া দেয়, ন্যাচারাল ড্রাগসের সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেয়, তাকেই আমরা বলে থাকি, সেই সাবজেক্টকে আমরা বলে থাকি ফার্মাকগনোসি। তো বেসিক্যালি এই ফার্মাকগনোসির ন্যাচারাল ড্রাগস বলতে যে সমস্ত ওষুধগুলো ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, যে সমস্ত ওষুধগুলো কোথা থেকে পাওয়া যায়? ন্যাচারাল সোর্স থেকে। তার মানে আমাদের ওষুধের সোর্স প্রধানত তিন ধরনের। আমাদের ওষুধের সোর্স প্রধানত তিন ধরনের। ওয়ান ইজ নেচার, ওয়ান ইজ সেমি সিনথেটিক, ওয়ান ইজ সিনথেটিক। সো আমাদের ওষুধের সোর্স প্রধানত তিন ধরনের। ওয়ান ইজ ন্যাচারাল সোর্স, ওয়ান ইজ সেমি সিনথেটিক সোর্স, and the third one is synthetic source. Now what is natural source? The natural source utilizes all the sources of our nature. তার মানে বেসিক্যালি কি কি সোর্স রয়েছে? যেমন ধরো প্ল্যান্ট সোর্স রয়েছে। This is the most important component of the nature. So that's why plant source is the one of the most abundant natural source. Now কি সোর্স রয়েছে? এনিম্যাল সোর্স রয়েছে। নাও কি সোর্স রয়েছে? মাইক্রোবস। মাইক্রোবস মানে হচ্ছে সেই সমস্ত মাইক্রোস্কোপিক্যাল পার্টিকেলস বা স্ট্রাকচার, লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে। তো যেখান থেকে প্রধানত লিভিং, তো যেখান থেকে আমরা ওষুধ তৈরি করি, যেমন ব্যাকটেরিয়া, যেমন ফাঙ্গাস। So these are the microbes. Now আমরা কি রয়েছে? Minerals. Minerals. So what are the most important sources of nature? না, নেচারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে প্ল্যান্ট। যেমন ধরো তুলসী, তুমি কোত্থেকে পাচ্ছ? প্ল্যান্ট থেকে পাচ্ছ। যেমন ধরো গার্লিক, তুমি কোত্থেকে পাচ্ছ? প্ল্যান্ট থেকে পাচ্ছ। যেমন ধরো সিনকোনা, তুমি কোত্থেকে পাচ্ছ? প্ল্যান্ট থেকে পাচ্ছ। এনিম্যাল সোর্স রয়েছে, যেমন ধরো তোমার কড লিভার অয়েল, কোত্থেকে পাচ্ছ? দ্যাট ইজ অলসো কড মাছের তেল। তো দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য এনিম্যাল। মাইক্রোবস, বিভিন্ন ছত্রাক থেকে, বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে আমরা কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি করি। সো যেমন তুমি কমন এক্সাম্পল পেনিসিলিন, কোত্থেকে পেয়েছো? একটা ছত্রাক থেকে, পেনিসিলিন নোটেটার নাম ছত্রাক থেকে। সো বেসিক্যালি দোজ আর অল মাইক্রোবস। তারপর ধরো মিনারেলস, বিভিন্ন কপার, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। দিস আর অল দ্য ম্যাক্রো এলিমেন্টস অর স্ট্রেস এলিমেন্টস। তো এগুলো কোত্থেকে পাচ্ছি আমরা? মিনারেল সোর্স থেকে। সো দিস আর দ্য প্ল্যান্ট সোর্সেস এবং দিস আর দ্য ন্যাচারাল সোর্সেস, বিকজ in this case we utilize different sources of the nature and which gives us plenty of drugs, and those drugs can be utilized for the beneficiary of the mankind. So that's why they are called the nature derived drugs.
সো ন্যাচারাল সোর্স থেকে যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় তাকে আমরা বলি নেচার ডিরাইভড ড্রাগস। সো নেচার ডিরাইভড ড্রাগস কাকে বলবো না, দোজ আর অল ন্যাচারাল সোর্স। তার মানে নেচার থেকে আমরা যখন ওষুধ আহরণ করি তাকে আমরা বলে থাকি ন্যাচারাল ড্রাগস। সেমি সিনথেটিক কথার অর্থ হচ্ছে পার্টলি নেচার এন্ড পার্টলি ল্যাবরেটরি। তার মানে সেমি সিনথেটিক কথা হচ্ছে পার্টলি নেচার অ্যাজ দ্য সোর্স। দেখা যাচ্ছে কেন একবার দেখেন, yes, and partly laboratory as the source। তার মানে তুমি যখন নেচার থেকে আহরণ করে সেটাকে ল্যাবরেটরিতে এনে আরো বেশি করে তুমি প্রসেসিং করছো, তার মডিফিকেশন করছো, কোনো একটা ফাংশনাল গ্রুপকে চেঞ্জ করছো, কোনো অ্যাডিশন করছো, কোনো ডিলিশন করছো, কোনো আইসোমারের জন্য ওয়েতে তুমি তাকে চেঞ্জ করছো, কোনো অক্সিডেশন ঘটাচ্ছো, কোনো রিডাকশন ঘটাচ্ছো, দিস আর অল ডান ইনসাইড দ্য ল্যাবরেটরি। সো নেচার ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য পার্ট সোর্স and laboratory can be considered as the part source. Those type of drugs can be called semi-synthetic drug. Why semi? That means half. Synthetic means those are prepared in the laboratory by chemical modification. Those are prepared in the laboratory by the chemical modification. That is called synthetic. Now semi-synthetic, that means তাদেরকে chemically modified 50% chemically modified তারা করা হয়েছে তোমার ল্যাবরেটরিতে, আর বাকি 50% তারা কিন্তু ন্যাচারালি ডিরাইভড, দে আর নট অল্টার্ড অর দে আর নট মডিফাইড। নাও synthetic means partly natural, synthetic means fully natural, fully prepared in the laboratory, fully prepared inside the So these are all the synthetic drugs. So modern medicine is based on mainly synthetic and semi-synthetic drugs. But তবুও কিন্তু আমাদের প্রাচীন যে চিকিৎসা ব্যবস্থা, প্রাচীন যে ওষুধ বিজ্ঞান, সেগুলো কিন্তু বেসড অন ন্যাচারাল ড্রাগস। সো তারপরে ন্যাচারাল ড্রাগস কিন্তু আমাদের জানতে হবে, এবং আজও কিন্তু আমরা ন্যাচারাল প্রচুর ড্রাগস ব্যবহার করি বিভিন্ন কেমোথেরাপির জন্য। বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, এবং আদার অলসো বিভিন্ন মেডিসিনাল প্রপার্টি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ইভিন ন্যাচারাল ড্রাগস তুমি না জানলে সেখান থেকে সেমি সিনথেটিক ফর্মুলেশন আমি জানতে পারবো, কারণ ন্যাচারাল ড্রাগসটাকে একটু কেমিক্যালি মডিফাইড করে আমরা সেমি সিনথেটিক করছি। তো বেসিক্যালি ন্যাচারাল ড্রাগস সুবিধা কি না, আমরা স্টাডি করার প্রচুর সুবিধা, কারণ যেহেতু দে আর ডিরাইভড ফ্রম দ্য নেচার, তার ফলে abundantly they can be obtained. They can be obtained in maximum number, plenty. আমরা সহজে ন্যাচারাল ড্রাগস কিন্তু আমরা সহজে কালেক্ট করতে পারি, কারণ আমাদের গাছপালা প্রচুর। বাট আমরা কিন্তু ল্যাবরেটরিতে ওই ড্রাগ কিন্তু প্রস্তুত করতে গেলে প্রচুর আমাকে ইনভেস্ট করতে হয়। তাহলে কস্ট ইফেক্টিভ ন্যাচারাল ড্রাগস স্টাডি করা ইজি, ব্যবহার করা ইজি, সাইড ইফেক্ট কম হয়। সো দিস আর অল দ্য বেনিফিটস অফ দ্য ন্যাচারাল ড্রাগস। সো ন্যাচারাল ড্রাগসের অনেক বেনিফিট রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট হচ্ছে দে আর কস্ট ইফেক্টিভ। কম খরচ, প্রকৃতিতে প্রচুর পরিমাণে গাছপালা পাওয়া যায়, তার ফলে প্লেন্টি নাম্বার অফ সোর্স। এবার সোর্সটা এক্সহাস্টেড হয় না, সো প্লেন্টি নাম্বার অফ সোর্স। নম্বর 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, ব্যবহার করা সহজ, ইজি টু ইউজ, সাইড ইফেক্ট কম, তার ফলে ন্যাচারাল ড্রাগস কিন্তু আজও পপুলার
এবং আমাদের যে প্রিভিয়াস মেডিসিনাল সিস্টেম, দে আর ফুলি বেসড অন দ্য ন্যাচারাল ড্রাগস। অপরদিকে সিনথেটিক ড্রাগের অসুবিধাগুলো রয়েছে, দে আর নট কস্ট ইফেক্টিভ। একটা সিনথেটিক ড্রাগ, তাকে কেমিক্যালি মডিফিকেশন করো, তাকে বিভিন্ন রকমভাবে তাকে অল্টারনেশন করো, সো দে আর কস্ট ইফেক্টিভ। প্রচুর সেখানে লোককে দরকার, প্রচুর নলেজ তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সো দে আর প্রচুর মেশিনারি দরকার, প্রচুর এক্সপার্টিসি দরকার। তো সেক্ষেত্রে কিন্তু দে আর নট কস্ট ইফেক্টিভ। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে তোমার প্লেন্টি নাম্বার অফ সোর্স নয়, নট ইজি টু ইউজ, কেমিক্যাল সেখানে বেশি করে ক্ষতি করতে পারে, তো সাইড ইফেক্টের চান্স কিন্তু বেশি থাকে। এবং এই সাইড ইফেক্ট এখানে ন্যাচারাল ড্রাগসের সাইড ইফেক্ট প্রধানত রিভার্সেবল, বাট এদের সাইড ইফেক্ট কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরিভার্সেবল অ্যান্ড অনেকটা লেথা, অনেকটা ফাস্ট, অনেকটা লেথা, অনেকটা ইরিভার্সেবল, অনেকটা ম্যাসিভ সাইড ইফেক্টস। সো দে আর অল সিনথেটিক ড্রাগস। সো আমরা সেই ন্যাচারাল ড্রাগস সে সম্পর্কে পড়াশোনাকে আমাদেরকে বলা হয় ফার্মাকোগনোসি। তো ফার্মাকোগনোসিতে আজকে টপিকস ক্লাসিফিকেশন অফ দ্য ক্রুড ড্রাগস। কোশ্চেন এরকম আছে, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ক্রুড ড্রাগস। এখন what is crude drugs? That's the most important point. So crude মানে হচ্ছে র, তার মানে আমি নেচার থেকে একটা পাতা আমি নিলাম, গাছ থেকে একটা পাতা নিলাম, সেই পাতাটাকে আমি কি করলাম, একটু থেতো করে আমি একটা কোনো জায়গায় আমার ক্ষতস্থান হয়েছে, ধরো পাতাটাকে আমি কি করলাম, একটু থেতো করে ক্রাশিং করলাম, এবং এইটা আমি কি করলাম, আমার হাতে ধরো একটা ক্ষতস্থান হয়েছে, ওম ফরমেশন হয়েছে, আমি ওম বেডে আমি কি করলাম, এইটা দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, আমি ব্যান্ডেজ করে দিলাম। তাহলে দেখো আমি পাতাটাকে জাস্ট আমি থেতো করে আমি সরাসরি ওন্ড বেডে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই পাতাটাকে অবশ্যই যেন আমাদের পিউরিফিকেশন হয়, অবশ্যই যাতে এখানে সেপটিক প্রোটোকল মেনটেন করা হয়, তো যাতে কোনো রকম এখান থেকে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন সোর্স না হতে পারে সেটা কিন্তু দেখতে হবে। সো ক্রুড ড্রাগস মানে বেসিক্যালি এত মডিফিকেশন করার দরকার নেই। Natural drugs without no or least modification, with no or least modification in nature, in process। তার মানে ক্রুড ড্রাগস হচ্ছে দে আর অল ন্যাচারাল ড্রাগস, বাট তাকে না অত মডিফিকেশন করা হচ্ছে না, তাদের কোনো কেমিক্যাল নেচার চেঞ্জ করা হচ্ছে না মডিফাই করে, কোনো সেমি সিনথেটিক ফর্মে নেওয়া হচ্ছে না, কোনো রকম ভাবে কেমিক্যালি মডিফাই করা হচ্ছে না, হয় অল্প মডিফিকেশন করা হচ্ছে অথবা কোনো মডিফিকেশন করাই হচ্ছে না, দ্যাট ইজ ক্রুড ড্রাগস। তো এই ক্রুড ড্রাগস আমরা সাধারণত ন্যাচারাল ইন সোর্স। তো এই ক্রুড ড্রাগসের আমরা ক্লাসিফিকেশন করব। সো ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। ফার্স্ট ক্লাসিফিকেশন কি? আলফা অ্যাকচুয়ালি আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন কি বা আলফাবেটিক্যাল নোমেনক্লেচার। যেমন ধরো সাপোজ আমি কিছু ড্রাগের নাম লিখছি,
তারপর ধরো সাপোজ আমি ড্রাগও হতে পারে, কিছু মেডিসিনাল সরঞ্জামও হতে পারে। তারপর ধরো তোমার ধরো তারপর ধরো তো দেখো এই পদার্থটি কি দিয়ে শুরু হচ্ছে? এ দিয়ে, অ্যাকাসিয়া। বিজওয়াক্স কি দিয়ে তৈরি শুরু হচ্ছে? বি দিয়ে। সিনকোনা কি দিয়ে শুরু হচ্ছে? সি দিয়ে। ডিজিটালিস কি দিয়ে শুরু হচ্ছে? ডি দিয়ে। এরকম সো অন। তার মানে এগুলো কি? এ, তারপরে কে আসবে? বি, তারপরে কে আসবে? সি, তারপরে ডি। তাহলে তোমাকে যদি আলাদা করে নাম দেয়া থাকে, একটা হ্যাপাজার্ড দেয়া থাকে, তুমি তার ফার্স্ট লেটারটা মিলিয়ে তুমি একটা সাজিয়ে ফেলবে। তাহলে এই লেটারগুলোকে আমরা কি বলি? অ্যালফাবেট। সো অ্যালফাবেট অনুযায়ী যখন কোনো নামগুলো পরপর করে সাজানো হয়, ওষুধগুলোকে অ্যালফাবেটের অ্যাসেন্ডিং অর্ডার, এ বি সি ডি ই এফ জি, অ্যাসেন্ডিং অর্ডারে যখন তালিকাভুক্ত করা হয়, সেই ধরনের ক্লাসিফিকেশনকে বলা হয় অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। সো অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন কাকে বলে? না, অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশনে আমরা ওষুধগুলোর নামগুলোকে যে লেটার দ্বারা শুরু হচ্ছে বা যে অ্যালফাবেট দ্বারা শুরু হচ্ছে, সেই অ্যালফাবেটের অ্যাসেন্ডিং অর্ডার, এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, ই না থাকতে পারে, তারপরে এফ, জি না থাকতে পারে, তারপরে এইচ, যেগুলো না থাকতে পারে, বাট অ্যাসেন্ডিং অর্ডারে একটা সিস্টেমেটিক ভাবে সাজিয়ে লিপিবদ্ধ করাকে আমরা বলে থাকি অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। সো অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশনে কিছু, অ্যাকচুয়ালি এটা আমরা সাধারণত ইংলিশ অ্যালফাবেট অথবা ল্যাটিন অ্যালফাবেট অনুযায়ী আমরা ক্লাসিফাই করি, এবং অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশনের উল্লেখ কিন্তু আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অথবা ব্রিটিশ ফার্মাকোপিয়া, অ্যাকচুয়ালি ফার্মাকোপিয়া বেসিক্যালি কিছুই নয়, ডিকশনারি, লেক্সিকা, শব্দকোষের মধ্যে কোনো একটা শব্দের মানে আমরা জানতে চাই, কোনো একটা শব্দের প্রপার্টি সম্পর্কে আমরা জানতে পারি, কোনো একটা শব্দের বেসিক্যালি ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারি, কোনো একটা শব্দ কোন জায়গায় সঠিকভাবে ব্যবহার করা যাবে, কোন জায়গায় ব্যবহার করা যাবে না, আবার শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার অনুযায়ী তার মানে চেঞ্জ হয়ে যাবে, সেই সব সম্পর্কে ডিটেলসে আমাদেরকে জানায় শব্দকোষ বা লেক্সিকা। অ্যাকচুয়ালি ফার্মাকোপিয়া হচ্ছে সেই ধরনের ড্রাগ লেক্সিকা, সেখানে বিভিন্ন ড্রাগ সম্পর্কে আমরা জানতে পারি, তার অরিজিন সম্পর্কে জানতে পারি, সেই ওষুধটা কীভাবে তৈরি হবে জানতে পারি, সেই ওষুধটা কীভাবে স্টোর করা হবে জানতে পারি, সেই ওষুধটিকে কতদিন প্রিজার্ভ করা যায় জানতে পারি, সেই ওষুধটিকে কীভাবে প্রিজার্ভ করা যাবে জানতে পারি, সেই ওষুধটি নষ্ট হয়ে গেলে বায়োলজিক্যালি কীভাবে ডিসপোজ করা যাবে জানতে পারি, সেই ওষুধটির থেরাপিউটিক ইউজ কত জানতে পারি, সেই ওষুধটির থেরাপিউটিক ডোজ সম্পর্কে জানতে পারি, সেই ওষুধটি কোন ডোজেস ফর্মে রিপ্রেজেন্ট করবে জানতে পারি, যাবতীয় সবকিছু কারবার যেগুলো লিপিবদ্ধ হয়ে আছে, দ্যাট ইজ কল ফার্মাকোপিয়া। এবং আমাদের প্রত্যেকটা দেশে তার নিজস্ব কন্ট্রোলিং পলিসি রয়েছে,
নিজস্ব ইন্টারনাল পলিসি রয়েছে এবং সেই পলিসিগুলো তারা লিপিবদ্ধ করেছে এবং আমাদের যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া রয়েছে, সেরকম ব্রিটেনে ব্রিটিশ ফার্মাকোপিয়া রয়েছে, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ফার্মাকোপিয়া রয়েছে, আমেরিকাতে আমেরিকান ফার্মাকোপিয়া রয়েছে এবং অবশ্যই এই ফার্মাকোপিয়া কিন্তু একটা বড় শব্দকোষ এবং আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া প্রধানত উৎসাহিত হয়েছে ব্রিটিশ ফার্মাকোপিয়া থেকে। কারণ যেহেতু ব্রিটিশরা আমাদেরকে অনেক দিন অধিকার করে রেখেছিল, তার ফলে তাদের যে ড্রাগ পলিসি সেখান থেকে আমরা উৎসাহিত হয়ে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আমরা কিন্তু বেসিক্যালি চালু করেছি। তো আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন তাহলে এক্স্যাক্টলি দে আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য আলফাবেট, ইংলিশ অর ল্যাটিন আলফাবেট, এবং তাদের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিট ব্রেক নিব, দেন ফিরে আসছি। সো কার কার ক্লিয়ার হয়নি বলো? সো আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন মেনলি আলফাবেট দ্বারা করা হয় এবং তোমাকে কোনো জায়গায় এরকম আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন অ্যারেঞ্জমেন্ট করতে থাকতে পারে, করে দিবে এ বি সি ডি এফ জি এইচ এর ওষুধগুলো নাম দেখবে যে সারিয়ে যাবে। আচ্ছা, বাট এই আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন কেন চালু করা হলো? কিছু সুবিধা ছিল নিশ্চয়ই, তাহলে কেন এইভাবে ক্লাসিফাই? তাহলে আমরা এখন চটপট করে দেখে নিই সেই সুবিধাগুলো। চল, সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস?
আমরা প্রত্যেকেই আমাদের অক্ষর জ্ঞান শুরু হয় এ থেকে জেড পর্যন্ত। সাধারণত ইংলিশ সিস্টেম যেহেতু চলে তারা ল্যাটিন আমরা এরকম বেঙ্গলি অ আ ক খ, ইংলিশে মানে হিন্দিতে অ আ ক খ আছে, গুজরাটিতেও আছে, সব প্রত্যেকে কিন্তু অক্ষর জ্ঞান শুরু হয় এবিসিডি। তার মানে প্রত্যেকে কিন্তু এই এবিসিডিটা লিখে ফেলতে পারবে। সে যতই নিরক্ষর হোক, প্রত্যেকের সঙ্গে আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে কিন্তু এবিসিডি জানে। তার ফলে কিন্তু প্রত্যেকের অক্ষর জ্ঞান রয়েছে। একদম নিরক্ষরও কিন্তু তার এই অক্ষর জ্ঞান রয়েছে। তার ফলে প্রত্যেকে কিন্তু এবিসিডি হিসেবে সাজিয়ে ফেলতে পারবে। তাহলে যখনই এবিসিডি হিসেবে সাজিয়ে ফেলতে পারবে, তাহলে তার কিন্তু এ থেকে জেড পর্যন্ত মনে রাখা খুব ইজি। তার মানে এই ওষুধগুলোর এই ক্লাসিফিকেশন কিন্তু এইভাবে ক্লাসিফাই করলে বা এইভাবে নামকরণ করলে বা এইভাবে তালিকাভুক্ত করলে মনে রাখা খুব ইজি। তার মানে বেসিক্যালি ইজি রিমেম্বার। তুমি ওষুধের সম্পর্কে কিছুই জানো না, তোমাকে 4টা ওষুধ দিয়ে তুমি কিন্তু সাজিয়ে ফেলবে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন, কিচ্ছু পড়ার দরকার। ইজি টু ইনসাপশন এন্ড ডিলিশন। কোন একটা নতুন ওষুধ এসেছে, সেটা ধরো এম দিয়ে শুরু, তার নামটা ধরো, কোন একটা নতুন ওষুধ এসেছে তার নাম ধরো এম দিয়ে শুরু, তুমি এটাকে সাজাতে পারবে না। এমটাকে কার মধ্যে ঢুকাবে? QRST সরি ABCD EFG IJK KL KLMN। তার মানে এল এর পরে তুমি রাখবে, এন এর আগে তুমি রাখবে। তার মানে এল এবং এন এর মাঝখানে তুমি এমটাকে ঢুকাবে, প্রত্যেকেই জানে। তাহলে তুমি যদি একটা কোনো ওষুধ নতুন আসে মার্কেটে, সেটা এম দিয়ে শুরু, তাহলে এম সিরিজে তুমি ঢুকাবে। তার মানে এল সিরিজের পরে বা এম সিরিজের আগে, তার মানে ইজি হয়ে গেল তোমার কাছে। এটা আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন। আবার কোন একটা ওষুধ বাজার থেকে অপসারণ করে নেওয়া হয়েছে। দেখো, ওষুধকে উইথড্র করে নেওয়ার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ, ওই ওষুধ যদি কোনোভাবে মেজর সাইড এফেক্ট তৈরি করে, যেমন সেই ওষুধ যদি কার্সিনোজেনিক প্রপার্টি থাকে, সেই ওষুধের মধ্যে যদি কার্সিনোজেনিক প্রপার্টি থাকে, কার্সিনোজেনিক প্রপার্টি মানে যেসব প্রপার্টিগুলো আমাদের ক্যান্সার তৈরি করতে সাহায্য করে, জিন অল্টারনেশন করে, জিন ডিলিশন করে, জিন মিউটেশন করে, অ্যাকচুয়ালি মিউটেশন মিন্স অল্টারনেশন করে আমাদের যে সেল ডিভিশন এক্সপ্রেশনটাকে আনরেস্ট্রিক্টেড ভাবে বাড়িয়ে দেয়, সেই ধরনের প্রপার্টিকে আমরা বলে থাকি কার্সিনোজেনিক প্রপার্টি। এবং সেই প্রপার্টির ফলে নর্মালি সেল ডিভিশন হয়ে বিভিন্ন রুটের মাধ্যমে, রক্তের মাধ্যমে, রসিকার মাধ্যমে, বিভিন্ন মাসেল শীতের মাধ্যমে, বিভিন্ন নার্ভ শীতের মাধ্যমে, বিভিন্ন কম্পার্টমেন্টাল ফ্লুইডের মাধ্যমে, বিভিন্ন ইনস্ট্রুমেশনের মাধ্যমে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, যাকে আমরা বলি মেটাস্ট্যাটিস, দ্যাট ইজ অলসো কার্সিনোজেনিক প্রপার্টি। তো কোনো ওষুধ যদি এই কার্সিনোজেনিক প্রপার্টি পাওয়া যায়, তাহলে সেটাকে আর ব্যবহার করা যাবে না। সেকেন্ড হচ্ছে, কোনো ওষুধ যদি টেরাটোজেনিক প্রপার্টি রয়েছে। টেরাটোজেনিক প্রপার্টি বলতে না, যখন মার প্রেগনেন্সি অবস্থা থাকে এবং ওই মাকে যদি আমি ওই ওষুধটি দিই, তাহলে বাচ্চার বিভিন্ন মরফোজেনেসিস অ্যান্ড ডিফারেন্সিয়েশনে সমস্যা হবে, দিয়ে বিভিন্ন অঙ্গ না মানে লুপ্তপ্রায় হয়ে যেতে পারে, অঙ্গ না তৈরি হতে পারে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হতে পারে, মেন্টালি হ্যান্ডিক্যাপ হতে পারে, জেনেটিক্যালি হ্যান্ডিক্যাপ হতে পারে, ইমিউনোলজিক্যালি হ্যান্ডিক্যাপ হতে পারে। সো দে আর কল্ড টেরাটোজেনিক। টেরাটোজেনিক মানে বাচ্চা ডেভেলপমেন্টের সময়, সেটা প্রেগনেন্সি লেভেল হতে পারে অথবা পোস্ট ন্যাটাল পিরিয়ডে যখন মায়ের দুধ পান করে, ল্যাকটেশন পিরিয়ড,
তখন কিন্তু যদি আমি কোনো ওষুধ দিই তাহলে সে যদি হাইলি টেরাটোজেনিক হয় তাহলে কিন্তু বাচ্চাটির গ্রোথ এবং ডেভেলপমেন্টে ব্যাঘাত তৈরি করবে। তখন আমরা সেই ওষুধ কিন্তু মার্কেট থেকে তুলে নিই। নম্বর 3 হচ্ছে সিভিয়ার ড্যামেজ। সিভিয়ার ড্যামেজ বলতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা ফিজিওলজিক্যাল ফাংশন বন্ধ হয়ে যেতে পারে। ধরো আমি একটা ওষুধ দিলাম, সেই ওষুধটি তোমার আমাদের যে বোন ম্যারো আছে সেই বোন ম্যারোকে একদম বন্ধ করে দিল, সাপ্রেশন করে দিল, বোন ম্যারোর ডিভিশন ক্ষমতা নষ্ট করে দিল, তাহলে আমাদের একটা রক্তশীল তৈরি হবে না। ভেরি সিভিয়ার ড্যামেজ। ধরো আমি একটা ওষুধ দিলাম, সেই ওষুধটি বোন এবং আদার যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম তার ডেভেলপমেন্টকে বন্ধ করে দিল, তাহলে আমি আর লম্বা চওড়া হতে পারবো না, গ্রোথ হবে না। সো দ্যাট ইজ অলসো সিভিয়ার ইফেক্ট। তো এগুলো যদি থাকে এবং সেই ওষুধটির থেকে যদি আরো ভালো ড্রাগ চলে আসে, অনেক সময় সাইড ইফেক্ট হয়তো নেই, বাট সেই ওষুধটি ডেলিভারি সিস্টেম হয়তো প্রচন্ড জটিল, সেটা ইন্ট্রাভেনাস ছাড়া ব্যবহার করা যায় না, সেটা প্রচন্ড হাই কস্ট, সেটা নর্মালি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, কোনো দেশীয় প্রযুক্তিতে তৈরি করা যাচ্ছে না, বাট তার থেকে অনেক ইজিলি অ্যাভেলেবল ওষুধ চলে এসেছে, তখন আমরা সেই ওষুধটি কিন্তু ডিসকন্টিনিউ করি। অনেকগুলো কারণ আছে ডিসকন্টিনিউশনের। তো তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই সাইড ইফেক্টস, কার্সিনোজেনিক, টেরাটোজেনিক, সিভিয়ার ফিজিওলজিক্যাল abnormality, anatomical abnormality, হাই কস্ট, দেশীয় প্রযুক্তিতে তৈরি করা যাচ্ছে না, ড্রাগ ডেলিভারি সিস্টেম অনেকটা জটিল, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা জটিল, এবং সবসময় কিন্তু সেটা ইনহাউস বা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। তাকে সেই ওষুধ ব্যবহার করতে হলে তাকে সবসময় হসপিটালে ভর্তি হতে হবে, একটা ইকোনমিক্যাল বার্ডেন তৈরি হবে, একটা সাইকোলজিক্যাল বার্ডেন তৈরি হবে, একটা ইনফেকশনের বোঝা তৈরি হবে। সেই ওষুধকে কিন্তু বেটার ওষুধ চলে আসছে, তখন কিন্তু সেই ওষুধকে কিন্তু ডিসকন্টিনিউ করা হবে। তো বেসিক্যালি যখন ওই ওষুধকে ডিসকন্টিনিউ করতে হবে, তাই ওষুধটিকে আর লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। তাহলে আমি যদি এম নামের ওষুধটিকে আমি ডিলিট করতে চাই, তাহলে আমি কি করব না, এল সিরিজের পরের সিরিজ অথবা এম সিরিজের আগের সিরিজে খোঁজ করব। তার মানে আলফাবেটিক্যালি আমি যদি ডিকশনারি উল্টাতে থাকি, এল এর পরে আসে এম অথবা এন এর আগে আসে, তারপরে আমরা কিন্তু ইজিলি ডিলিট আমরা করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, রিমেম্বার কেন? কারণ ABCD প্রত্যেকে জানো, তুমি সহজে মনে রাখতে পারবে। আরে ওই এ নামের ওষুধ ছিল, ভুলে যাচ্ছি, এ নামের ওষুধ, বি নামের ওষুধটি ছিল, ভুলে যাচ্ছি, বি নামের ওষুধ। তার মানে ইজি টু রিমেম্বার এবং ইজি টু আইডেন্টিফাই অলসো। ক্লিয়ার? দিস আর দ্য মেজর অ্যাডভান্টেজেস। বাট যদি এতগুলি অ্যাডভান্টেজ থাকে, তাহলে কেন আদার ক্লাসিফিকেশন তৈরি হলো? তাহলে নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ পাওয়া গেল, তার ফলেই তো একে আমরা অতটা ব্যবহার করলাম না, আরো নতুন কিছু ক্লাসিফিকেশন তৈরি করলাম। তাহলে আমি এর ডিসঅ্যাডভান্টেজটা জানি। তো এখন আমরা এর করবো ডিসঅ্যাডভান্টেজ। এখন যে বুঝতে পারছো না হাত তোলো। ডিসঅ্যাডভান্টেজ, দেখো আমি একটা ওষুধের নাম লিখছি, ধরো সিঙ্কোনা। কি প্রপার্টি রয়েছে? অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টি রয়েছে, অ্যান্টিপাইরেটিক প্রপার্টি রয়েছে, টনিক প্রপার্টি রয়েছে। ওষুধের নাম লেখাবো না আমি, ধরো আচ্ছা কুইনাইন। আমি ওখানে সিঙ্কোনা, আমরা দেখো গাছগাছার নামও লিখতে পারি, ওষুধের নাম দিয়েও নাম দিতে পারি, যা খুশি। আচ্ছা কুইনাইন, কুইনাইন এই ওষুধটির
কিছু কেমিক্যাল নেচার আমরা জানতে পারছি নামকরণ থেকে, এই অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন কিউ থেকে আমি কোনো কেমিক্যাল নেচার জানতে পারছি, যেটা অ্যাসিডিক ইন নেচার, না এটা নিউট্রাল সাবস্ট্যান্স, না এটা অ্যালকালয়েড সাবস্ট্যান্স, না এটা গ্লাইকোসাইড, না এটা আর কি কেমিক্যাল নেচার আছে, এর পিএইচ কত, কিছু বুঝতে পারছি, কিছু বুঝতে পারছি। তারপরে কেমিক্যাল নেচার কিন্তু আমরা জানতে পারি এই ক্লাসিফিকেশন। সেকেন্ড হচ্ছে এই কুইনাইনটা কোন গাছ থেকে পাওয়া যায় বা নেচারের কোন সোর্স থেকে পাওয়া যায়, সেটা গাছগাছড়া থেকে পাওয়া যাচ্ছে, না সেটা কোনো প্রাণী থেকে পাওয়া যাচ্ছে, না সেটা কোনো মিনারেলস থেকে পাওয়া যাচ্ছে, না সেটা মাইক্রোবস থেকে পাওয়া যাচ্ছে, বলতে পারবে? পারবে না। তুমি শুধু কিউ থেকে কুইনাইন বার রেখেছো, তাহলে আমি সোর্স পাচ্ছি না। ধরো তোমায় কেউ বলে দিল সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। এবারে গাছের যদি আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে মরফোলজি আমরা দেখি, একটা গাছের কি কি আছে, একটা গাছের তোমার রুট আছে আর শুট আছে। শুট আবার স্টেম কাণ্ড যাকে বলা হয়, লিফ পাতা যাকে বলা হয়, ফ্লাওয়ার ফুল যাকে বলা হয়, ফ্রুট ফল যাকে বলা হয়, সিড বীজ যাকে বলা হয়, এগুলোতে ডিফারেন্সিয়েশন হচ্ছে। তাহলে ধরো তোমাকে কুইনাইন বললো কোনো সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, তাহলে বেসিক্যালি তুমি এখান থেকে বলতে পারবে যে এটা গাছের কোন পার্ট থেকে পাওয়া যায়, সেটা তোমার রুট থেকে পাওয়া যায়, না সেটা ফল থেকে পাওয়া যায়, না সেটা বীজ থেকে পাওয়া যায়, না সেটা ফুল থেকে পাওয়া যায়। তুমি এই ক্লাসিফিকেশনে বলতে পারবে? বলতে পারবে না। তার মানে মরফোলজিক্যাল সোর্সও আমরা জানতে পারি না। সব থেকে বড় ব্যাপার, তুমি নামটা জানলে কুইনাইন, বাট আমি কি এখানটায় কোন রকম ভাবে কুইনাইনের ব্যবহার সম্পর্কে জানতে পারছি? কুইনাইন কত মাত্রায় প্রয়োগ করতে হবে সেটা জানতে পারছি? কুইনাইন কি ফর্মে আমি প্রয়োগ করবো সেটা আমি জানতে পারছি? কুইনাইনের ব্যবহার কি আমরা জানতে পারছি? কুইনাইনের সাইড ইফেক্ট কি আমরা জানতে পারছি? কুইনাইনের মানে কন্ট্রা ইন্ডিকেশন কি আমরা জানতে পারছি? কুইনাইন অন্যান্য ওষুধের সঙ্গে কিভাবে রিয়াকশন করে, ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ সিনার্জিস, এগুলো সম্পর্কে জানতে পারছি? কিছুই জানতে পারছি না। তার মানে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা কিন্তু জানতে পারছি না। So these are the disadvantages. So disadvantage কি? না alphabetical classification থেকে আমরা chemical nature জানতে পারি না। We cannot understand the chemical nature of a specific drug from this classification. We cannot understand the morphological source of that particular drug from this classification. We cannot know about their pharmacological action from this classification. So this is not an optimal classification system, but very handy classification system, সহজে very layman classification system, very layman classification লেম্যান ক্লাসিফিকেশন সিস্টেম মানে বেসিক্যালি লেম্যান মানে যারা অতটা সাবজেক্টের প্রতি নলেজ, একটা বললাম না যে মোটামুটি অর্ধশিক্ষিত মানুষকেও তুমি এবিসিডি ডাকতে বলো সেটাকে, সে কিন্তু বলে দিবে যে সি যদি হয় বির পর ডি এর আগে, তাহলে বির পর চলে যাও, ডি এর আগে খোঁজ করো সি। So that's why it's very layman classification, but though very popular because they are mentioned in our Indian pharmacopoeia and they are very easy and layman type, so they can be used frequently. So this is all about the alphabetical classification. Next আমরা চলে আসবো
দ্যাট ইজ কেমিক্যাল ক্লাসিফিকেশন। আমাদের জীবনটাই হচ্ছে কেমিস্ট্রি দিয়ে তৈরি, রসায়ন। এবং এই রসায়ন মানে সেখানে বিভিন্ন অণু পরমাণু ইন্টারঅ্যাকশন ঘটছে কোনো একটা পার্টিকুলার মিডিয়াম, এবং এই অণু পরমাণুগুলোর ইন্টারঅ্যাকশনের ফলে কিছু বায়োলজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে, এবং সেই বায়োলজিক্যাল এক্সপ্রেশনের ফলে আমাদের কিন্তু জীবন অতিবাহিত হচ্ছে। তার ফলে এই ধরনের এই অণু পরমাণুর ইন্টারঅ্যাকশন, রিয়াকশন, মিডিয়ামের কে নিয়ে ইন্টারঅ্যাকশন, বিভিন্ন ক্যাটালিস্ট এখানে আসছে, বিভিন্ন ফ্যাক্টর এখানে আসছে, যে বায়োলজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে, এবং সেই বায়োলজিক্যাল এক্সপ্রেশন আমাদের জীবন ধারণের জন্য, জীবন তৈরি এবং জীবন ধারণ এবং জীবনকে শেষ করার জন্য, জীবনকে শুরু করা এবং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জীবনকে শেষ করার জন্য এই কেমিক্যাল রিয়াকশনগুলো দায়ী। তাই এই ধরনের কেমিক্যাল রিয়াকশনকে আমরা বলে থাকি বায়োকেমিক্যাল রিয়াকশন। এই ধরনের কেমিক্যাল রিয়াকশনকে আমরা কি বলে থাকি? বায়োকেমিক্যাল। আমাদের বডি হচ্ছে একটা বায়োকেমিক্যাল রিয়াক্টর, যেখানে কিন্তু অলওয়েজ বায়োকেমিক্যাল রিয়াকশন চলছে। তারপরে কেমিস্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট জীবনকে চেনার জন্য। জীবনকে চেনার জন্য কেমিস্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং ওষুধকে পর্যালোচনা করার জন্য, ওষুধকে তৈরি করার জন্য, ওষুধকে আইডেন্টিফাই করার জন্য, ওষুধকে ব্যবহার করার জন্য, ওষুধকে নিউট্রালাইজ করার জন্য, ওষুধের ডোজ বাড়ানোর জন্য, ওষুধের ডোজ কমানোর জন্য আমরা কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনকে কিন্তু অবলম্বন হিসাবে ব্যবহার করে থাকি। তারপরে কেমিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেই কেমিস্ট্রি যদি আমাদের জীবনের সাথে কোরিলেটেড হয় তাকেই আমরা বলে থাকি বায়োকেমিস্ট্রি। নাও কেমিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে দু চার কথা বলি। ধরো কোনো একটি ওষুধ আমাদের যদি আমরা ওরালি ইনজেস্ট করে থাকি, তাহলে সেই ওষুধটিকে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে গিয়ে কি করতে হবে? ডিসোসিয়েট হতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি করতে হবে? ডিসোসিয়েট হতে হবে। বাট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কোথায় ডিসোসিয়েট হয়? সাধারণত আমাদের ডিওডিনাম, স্পেশালি সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনাম, সেখানে ডিসোসিয়েশন হচ্ছে। তারপরে বাকি ইন্টেস্টাইনগুলোতে, স্মল ইন্টেস্টাইনগুলোতে অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে যে ডিসোসিয়েশন হচ্ছে, এই ডিসোসিয়েশন পুরোপুরি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে ভেঙে যাওয়া, ডিসইন্টিগ্রেশন যাকে বলা হয়, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে অন্যতম ফ্যাক্টর হচ্ছে কেমিক্যাল নেচার। যেমন ধরো আমরা অনেক সময় কিছু ওষুধকে সল্ট হিসেবে ব্যবহার করি। কেন? সে যদি অ্যাসিডিক হয় তাহলে হয়তো সে তাড়াতাড়ি ডিসোসিয়েট হতে পারবে না, বা সে হয়তো ট্রান্সপোর্ট হতে পারবে না। অনেক কিছু আমরা পরবর্তীকালে করব। ড্রাগের কেমিস্ট্রি কিন্তু ড্রাগের এফিকেসির উপর অনেক কিছু, মানে ড্রাগের কেমিস্ট্রির উপর কিন্তু ড্রাগের এফিকেসি বা ড্রাগের এফিসিয়েন্সি কিন্তু ডিপেন্ড করে। তার ফলে কেমিস্ট্রি জানা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং কেমিস্ট্রি না জানলে তুমি কিন্তু ড্রাগ প্রোডাকশন করতে পারবে না। কেমিস্ট্রি না জানলে কিন্তু নতুন নতুন ড্রাগ তৈরি হবে না। যেমন ধরো মোস্ট ইম্পর্ট্যান্ট, ধরো এই হচ্ছে একটা ড্রাগ। এই ড্রাগের সঙ্গে আমি দেখছি, আমি যদি এখানটায় একটা
মিথাইল গ্রুপ অ্যাড করে দিই, এখানে যদি আমি মিথাইল গ্রুপ অ্যাড করে দিই, তাহলে এই ওষুধটি খুব দ্রুত কাজ করছে। তার মানে আমি কি করছি, কেমিক্যাল মডিফিকেশন করেছি, মিথাইলেশন করে দিয়েছি, মিথাইলেশন করে দিয়েছি। তো মিথিলেটেড করার ফলে ওষুধটি কিন্তু সুপার অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমি যদি কেমিস্ট্রি না জানি, আমি যদি ড্রাগের কেমিস্ট্রিতে না জানি, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না। ধরো সাপোজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের স্টমাকে কে থাকে, HCl থাকে। এই HCl কিন্তু যদি আমি একটা ওষুধ দিলাম, সেই ওষুধটি ধরো বেসিক ইন নেচার বা অ্যালকালাইন, মানে তোমার কি বল, অ্যালকালাইন ইন নেচার, তার মানে বেসিক্যালি আমি বলতে পারি আমরা বলতে পারি ধরো বেসিক ইন নেচার আর অ্যালকালাইন ইন নেচার। আশা করি দেখা যাচ্ছে প্রত্যেকে, একটু ওকে মানিয়ে নাও, পরে আরো কিছু মডিফাই করবে। চলো, সো বেসিক ইন নেচার, সো বেসিক যদি থাকে তাহলে দেখো এই বেসিকটা এখানটা এসে পুরোপুরি অ্যাসিড আর বেস কিন্তু নিউট্রালাইজ করছে এবং অ্যাসিডটাকে বেশি করে অ্যাট্রাকশন করছে। বাট এটা যদি আমি অ্যাসিডিক দিই তাহলে কিন্তু অতটা এ করবে না, রিপালশন করবে। এটা যদি আমি নিউট্রাল দিই, সল্ট দিই, তাহলে কিন্তু এখানে ড্যামেজ হবে। তার মানে প্রত্যেকটা জিনিস কিন্তু কেমিস্ট্রি, বিশেষ করে বায়োমলিকুলার কেমিস্ট্রি উপর কিন্তু ডিপেন্ড করছে। তো কেমিক্যাল ক্লাসিফিকেশন আমাদের কিন্তু প্রোডাকশন করার জন্য, ড্রাগকে অবজারভেশন করার জন্য, ড্রাগ অল্টারনেশন করার জন্য ব্যবহার করা হয়। সো আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আছে? যেমন very popular in the production department, very popular during drug synthesis, drug production-এ প্রচন্ড পপুলার এবং ভেরি সাইন্টিফিক। ভেরি সাইন্টিফিক অ্যাডভান্টেজ, ভেরি পপুলার এবং ভেরি সাইন্টিফিক। এবং কেমিস্ট্রি তুমি কিন্তু সাইন্টিফিক কেন বলছি, তুমি সাইন্টিফিক উপায়ে স্টাডি করতে পারবে। এটা অ্যাসিডিক না, এটা বেসিক না, এর ড্রাগ ভলিউম কত আছে, ভলিউমেট্রিক অ্যানালিসিস, বা আমরা ড্রাগ অনেক সময় ইমিউনো কেমিস্ট্রি, ধরো সাপোজ এই হচ্ছে একটা ড্রাগ, এই ড্রাগটাকে আমি খোঁজ করব বডির কোথায় আছে। তো আমি কি করলাম, এই ড্রাগে একটা অ্যান্টিবডি তৈরি করে ফেললাম, তাকে আমরা বললাম, এটা ধরো ড্রাগ আমি ডি নাম দিলাম, আর এটা আমি অ্যান্টিবডি আমি এর তৈরি করলাম, এর অ্যান্টিবডি আমি নাম দিলাম অ্যান্টি ডি। এই অ্যান্টি ডি আমি কিন্তু কি করলাম, ইনজেক্ট করলাম, এবং এটা রেডিও ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিডি এখান থেকে গিয়ে 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 এই ডির সঙ্গে যুক্ত হবে, কারণ এটা তখন অ্যান্টিজেন, ডির সঙ্গে যুক্ত হলো। তাহলে যখনই যুক্ত হবে তখন এই জায়গাটা কিন্তু উজ্জ্বল হয়ে উঠলো, আর আমি তখন কি করলাম, আমি তখন এক্সরে দিয়ে রে পাঠিয়ে আমি কিন্তু দেখতে পেলাম, ও এই জায়গাটা উজ্জ্বল হয়ে উঠছে, তার মানে ডেফিনেটলি এখানে অ্যান্টিডি এখানে ডিকে অ্যাটাক করেছে, তার মানে ডিটা কিন্তু এখানে প্রেজেন্ট আছে। সো ইমিউনো ফ্লুরো কেমিস্ট্রি, ড্রাগ আইডেন্টিফিকেশন, ড্রাগ অ্যানালিসিস করতেও কেমিস্ট্রি ব্যবহার হয়। These are the all advantages. But disadvantage আছে। কি ডিসঅ্যাডভান্টেজ আছে?
not layman, not for layman use, যারা কেমিস্ট্রি কেমিক্যাল নেচার সম্পর্কে জানে না, কেমিস্ট্রির অতটা প্রস অ্যান্ড কনস, কেমিস্ট্রির অলিগলি যারা খুব একটা বেশি পড়েনি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রচন্ড জটিল। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, যে আমি এই কেমিস্ট্রি দেখে ধরো অ্যাসকিলিন, আমি যদিও মানে সিনথেটিক ড্রাগ বলছি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা থেকে তুমি কি বুঝতে পারছো? স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড এবং তার অ্যাসিটাইলেশন ঘটেছে, তার কি করেছে? অ্যাসিটাইলেশন ঘটেছে, সো দ্যাট ইজ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। বাট এটা তোমার কোথায় ব্যবহার করা তুমি বলতে পারবে? বলতে পারবে না। এটা কোথায় ব্যবহার করা তুমি বলতে পারবে না। সো দ্যাটস ওয়াই ডোন্ট গিভ, does not give any knowledge of the use, about the use, does not give any knowledge about the use, does not give সো তুমি কিন্তু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সম্পর্কে বলতে পারবে না, কোথায় ব্যবহার করা হবে না, কোথায় ব্যবহার করা হবে। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডের সাইড ইফেক্ট কি তুমি জিজ্ঞেস করে বলতে পারবে না, কোন জায়গায় কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারবো না। হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড যদি লং টাইম ব্যবহার করা হয় তাই রক্তক্ষরণের প্রবণতা বাড়ে কেন, ইউরিক অ্যাসিড ডিপোজিশন, ইউরেট ক্রিস্টাল মানে গাউটি আর্থারাইটিসের প্রবণতা বাড়ে কেন বলতে পারবে না। হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড একটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, কেনই বা সে অ্যান্টিপ্লেটলেট, সে কীভাবে প্লেটলেটকে ইনহিবিট করে বলতে পারবে না। কেমিক্যাল ক্লাসিফিকেশনও কিন্তু ভালো লাগলো না। নেক্সট স্টেপ আমরা যাব, নেক্সট ক্লাসিফিকেশন। So these are the disadvantages of the chemical classification. Next আমরা ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। আচ্ছা, কেমিক্যাল ক্লাসিফিকেশনের আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কেমিক্যাল ক্লাসিফিকেশনের আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ। ধরো তোমার এরা কিন্তু অর্গানাইজড ড্রাগ অ্যান্ড আনঅর্গানাইজড ড্রাগ সম্পর্কে কিছুই কোনো আমাদের আনঅর্গানাইজড ড্রাগ সম্পর্কে কোনো নলেজ নেই। এখন অর্গানাইজড ড্রাগ কাকে বলে? এখন অর্গানাইজড ড্রাগ কাকে বলে আর আনঅর্গানাইজড ড্রাগ কাকে বলে? দেখো, অর্গানাইজড মানে যখন একটা পরপর করে সাজানো গোছানো, কি সাজানো গোছানো না, সেলগুলো প্রপারলি সাজানো গোছানো।
দেখো একটা সুন্দর প্যারেনকাইমাল সেলের আমি সিট আমি এঁকেছি এবং তার মধ্যে বিভিন্ন গ্রাউন্ড সাবস্টেন্স আছে, which are all intercellular substance or interstitial substance or ground substance। এই যে অংশটা, এটা একটা সুন্দরভাবে আমি চিত্র এঁকেছি। আমার হাতের লেখা বা চিত্র অতটা ভালো নয়, তার ফলে আমি খারাপ করে এঁকেছি, বা তোমরা অনেকটা বেটার ভাবে আঁকতে পারবে আমার থেকে। সো দ্যাটস ওয়াই আমি অতটা ভালো আঁকতে পারি না, বাট হ্যাঁ সাইন্টিফিকলি বোঝানোর জন্য যতটুকু ডায়াগ্রাম দরকার দ্যাটস এনাফ। তোমাকে যে বড় চিত্রশিল্পী হতে হবে সায়েন্সে, দ্যাটস নট ম্যান্ডেটরি। বলে খুবই ভালো, এক্সট্রা প্লাস পয়েন্ট, বাট যদি না পারো তাহলে কোনো সমস্যা কিছু নেই। তুমি যদি মোটামুটি একে বোঝাতে পারো দ্যাটস এনাফ। তো আমি দেখো একটা আমরা সেলুলার একটা লেয়ার সিট, সেলের একটা সিট এঁকেছি। সো দিস ইজ দ্য সিট অফ দ্য সেল। এবার দেখো আরেকটা, এটা একটা ওষুধ, ড্রাগ নাম্বার 1, আরেকটা ওষুধ ড্রাগ নাম্বার 2। তাহলে কোনটা দেখতে ভালো লাগছে? অবশ্যই ড্রাগ নাম্বার 1। কারণ কি, এখানে সমস্ত একটা সেলুলার পার্টগুলো একদম পুরো পরপর করে থাক বাই থাক সজ্জিত অবস্থায় আছে। অ্যাকচুয়ালি অর্গানাইজড মানে হচ্ছে প্রপার স্টেপ ওয়াইজ, প্রপার ম্যানার। একটা অর্গানাইজড ভাবে পড়াশোনা করো। তুমি সকালবেলা উঠবে, ব্রাশ করবে, ব্রেকফাস্ট করবে, দেন পড়তে বসবে, দেন স্কুল কলেজ যাবে, দেন আবার এসে বিশ্রাম করবে, একটু দিয়ে পড়তে বসবে, দেন রাত্রেবেলা খাবে, দেন ঘুমিয়ে পড়বে, আবার ভোরবেলা উঠে একটু শরীরচর্চা করে পড়তে বসবে। দিস আর অল দ্য অর্গানাইজড রুটিন। বাট আমি সকালবেলা উঠে ঘুমিয়ে পড়লাম, আমি দুপুরবেলা বই খুলে বসলাম, আমি সন্ধ্যাবেলা লাঞ্চ করলাম, আমি রাত্রেবেলা ব্রেকফাস্ট করলাম, আমি গভীর রাত্রে ঘুরতে চলে গেলাম, গভীর রাত্রে খেলতে চলে গেলাম। দিস আর নট অর্গানাইজড। সো অর্গানাইজড মানে বেসিক্যালি একটা পরপর সজ্জিত, এবং সেটা কিন্তু মোর পারফেক্ট, এবং সেটা কিন্তু মোর অ্যাকসেপ্টেড, এবং সেটা কিন্তু মোর তোমার রুটিন পথে। আমি দেখো, আমি তোমার রুটিন চাই না, সারাদিনের রুটিন চাই না, বাট একটা নর্মাল রুটিন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অর্গানাইজড রুটিন। একটা মানুষ সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে, দুপুরবেলা লাঞ্চ করে, রাত্রিবেলা ডিনার করে। দিস আর অল দ্য অর্গানাইজড রুটিন। বাট তুমি যদি সকালবেলা ডিনার করো, আমি কিন্তু বলতে পারবো না, দ্যাট হচ্ছে আনঅর্গানাইজড রুটিন। তাহলে অর্গানাইজড রুটিন এবং আনঅর্গানাইজড রুটিনের মধ্যে বেসিক্যালি পার্থক্য কি? অর্গানাইজড মানে গতানুগতিক, একটা সুন্দরভাবে সাজানো গোছানো। আনঅর্গানাইজড মানে গতানুগতিক নেই, মানে কোনো সাজানো গোছানো হ্যাপাজার। তো ওষুধ যখন আমরা ন্যাচারাল সোর্স থেকে পাই, তখন সেই ন্যাচারাল সোর্স থেকে আমরা দু ধরনের ওষুধ পেয়ে থাকি। একটা হচ্ছে অর্গানাইজড ড্রাগ, একটা হচ্ছে আনঅর্গানাইজড ড্রাগ। ধরো আমি এখানটায় এই সিনকোনা গাছ, এই সিনকোনা গাছের ছাল, তো আমি যদি ছালটা আমি যদি তুলে এনে আমি যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে এরকম আমি সেলুলার লেয়ার পাবো, এরকম আমি মৃত সেলুলার লেয়ার পাবো, এরকম আমি প্ল্যান্ট সেলের লেয়ার পাবো। ইয়েস অর নো? তাহলে এটা কিন্তু অর্গানাইজড হিসেবে সেলগুলো সাজানো আছে। আমি ধরো কোনো একটা ফল, তাহলে ফলটা আমি যদি কাটি, তার একটা সেলুলার লেয়ার অর্গানাইজড ভাবে পাবো। অর্গানাইজড সেলুলার অ্যারেঞ্জমেন্ট অফ সিট পাবো, মানে একটা সিটের সেলুলার সিটের একটা অর্গানাইজড অ্যারেঞ্জমেন্ট পাবো, দ্যাট ইজ কল অর্গানাইজড ড্রাগস। তাহলে যে সমস্ত ওষুধগুলো সাধারণত নেচারের বিভিন্ন সোর্সের পার্টিকুলার কোনো পার্টস থেকে তৈরি করা হয়, এবং সেই পার্টসের যে সেলুলার অর্গানাইজেশন বা অর্গানাইজড সেলুলার লেয়ার আমরা পেয়ে থাকি, তাকে যদি মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করি, তাকেই বলা হচ্ছে অর্গানাইজড ড্রাগস। তাহলে হোয়াট আর অর্গানাইজড ড্রাগস? অর্গানাইজড ড্রাগস হচ্ছে সেই সমস্ত ওষুধ যেগুলোকে আমরা যদি মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করি, তাহলে সেখানে একটা সুন্দর সেলুলার অর্গানাইজড ভাবে অ্যারেঞ্জমেন্ট আমি দেখতে পাবো, এবং সেই সেলুলার অ্যারেঞ্জমেন্ট দেখে
আমি কিন্তু তার সোর্সটা আইডেন্টিফাই করতে পারবো, সেটা মূল থেকে পেয়েছি না সেটা পাতা থেকে পেয়েছি, কারণ বিভিন্ন সেলুলার অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন, তোমরা বোটানিতে পড়েছো এইচএসে, কাণ্ড থেকে পেয়েছি না সেটা ফুল, না সেটা ফল, না সেটা বীজ, না সেটা প্রাণী দেহ, না সেটা উদ্ভিদ দেহ, না সেটা ব্যাকটেরিয়াল অরিজিন। সো which are all organized class. Unorganized যেমন এটা গঁদ, আঠা, আঠাতে কোনো তুমি সেল পাবে? জাস্ট সিক্রেশন অফ দ্য প্ল্যান্টস, কোনো সেল পাবেন। সো দিস ইজ তোরা গাম, মেডিকেল ক্ষেত্রে আমরা বিভিন্ন গাম ব্যবহার করি। সো দিস ইজ আনঅর্গানাইজড ড্রাগস, দিস ইজ অর্গানাইজড ড্রাগস। বাট এই কেমিক্যাল ক্লাসিফিকেশন আমাদের কিন্তু অর্গানাইজড বা আনঅর্গানাইজড ড্রাগস সম্পর্কে আমাদের কিন্তু কোনো রকম নলেজ দেয় না। সো স্টুডেন্টস, আমাদের আরও কয়েকটি ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে, আমরা এটা পরের দিন বাকিটা কন্টিনিউ করব। সো আজকে আমি পড়লাম বেসিক্যালি ক্রুড ড্রাগস সম্পর্কে কাকে বলে। ক্রুড ড্রাগস সাধারণত সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত এবং ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় উইদাউট লিস্ট মডিফিকেশন। ড্রাগস সাধারণত উৎস অনুযায়ী তিন ধরনের, একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স, একটা হচ্ছে সেমি সিনথেটিক, একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারাল মানে যেগুলো আমরা প্ল্যান্ট থেকে পাই, এনিম্যাল থেকে পাই, মিনারেলস থেকে পাই, মাইক্রোবস থেকে পাই, দিস আর অল ন্যাচারাল সোর্স। সেমি সিনথেটিক মানে পার্টলি ন্যাচারাল, পার্টলি ল্যাবরেটরি, আর সিনথেটিক মানে যেগুলো পুরোপুরি ল্যাবরেটরি হয়। তো ক্রুড ড্রাগসের আমরা ক্লাসিফিকেশনের মধ্যে দুটো ক্লাসিফিকেশন করলাম, ওয়ান ইজ আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন, ওয়ান ইজ কেমিক্যাল ক্লাসিফিকেশন। আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন লেম্যান ক্লাসিফিকেশন, তুমি সহজে তুমি ইনসার্ট করবে, ডিলিট করতে পারবে, নাম মনে রাখা খুব সহজ, ব্যবহার করা খুব সহজ, এবং এটা সাধারণত ইংলিশ অ্যালফাবেট অথবা ল্যাটিন অ্যালফাবেট নিয়ে ফলো করা হয়। কেমিক্যাল ক্লাসিফিকেশন সাধারণত কেমিস্ট্রি সম্পর্কে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রচণ্ড ব্যবহার করা হয়, বাট কেমিক্যাল ক্লাসিফিকেশনের কিছু ড্রব্যাকস রয়েছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার সম্পর্কে জানতে পারি না, আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশনের ব্যবহার সম্পর্কে জানতে পারি না, অর্গানাইজড বা নন অর্গানাইজড বা আনঅর্গানাইজড ড্রাগস সম্পর্কে জানতে পারি না, difficult to remember, difficult to use chemical classification. So বাকি ক্লাসিফিকেশনগুলো আমরা পরের দিন করব। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি সেশনে সঠিকভাবে পিসিআই রেকগনাইজড কলেজে অ্যাডমিশন হতে চাও, তারা খুব দ্রুত যোগাযোগ করো, তারা এই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করো, এবং সঠিকভাবে আস্তে আস্তে করে বুঝে বুঝে পড়তে থাকলে একজন ভালো গাইডের আন্ডারে আমরা কিন্তু তোমাকে সঠিকভাবে অ্যাডমিশন করাই, সঠিকভাবে পড়াই, অসংখ্য সুযোগ সুবিধা দিই, প্রত্যেকটা টপিকস আবার তোমাদেরকে রেকর্ডেড করে দিয়ে দিই। তার ফলে তোমার কিন্তু প্রচুর সুবিধা হয়। এবং মনে রাখতে হবে যে এখন কিন্তু সমস্ত পরীক্ষা সিস্টেম চালু হয়ে গেছে, রেজিস্ট্রেশন পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমায় কিন্তু প্রথম থেকে একটু বুঝে বুঝে পড়লেই হয়ে যাবে। 100% দায়িত্ব সহকারে বলছি, তুমি পারবে। তুমি দ্রুত যোগাযোগ করো 6291086211 নম্বরে। 2024 সেশনকে অবহেলা করো না, কারণ 2025 সেশনে যাদের একটু বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু ভর্তি হওয়ার চান্স খুবই কম, কারণ এজ লিমিট লেগে যাচ্ছে এবং অল ওভার ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম হয়ে যাচ্ছে। তারপরে আর দেরি নয়, যারা এখনও ভাবছো সঠিকভাবে অ্যাডমিশন হতে চাও তারা কিন্তু 6291086211 নম্বরে যোগাযোগ করো। আজকে সবাইকে শুভরাত্রি, সবাই পড়াশোনা করতে থাকো। আবার আমরা দেখা হবে এবং আমরা ড্রাগ ক্লাসিফিকেশনকে নিয়ে আরও ভালোভাবে এগাতে থাকবো। সবাইকে ভালো, অল দ্য ভেরি বেস্ট।